আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। আমাদের সবসময়ই পিডির আগে একটা সাজেশন ক্লাস থাকে, কিন্তু এবছর একটু লেট হয়ে গেল। সবসময় এটা অনেক আগে থাকে, কিন্তু এবছর নানান কারণে পিছিয়ে গেল। কালকে একটু নিতে চাচ্ছিলাম, তা দেখলাম যে ফেসবুক খুব গরম ডাকসু নির্বাচন নিয়ে, তাই আপনাদের বিরক্ত করা হয় না। ওকে, সকলকে স্বাগত। আশা করি সবাই ধৈর্য সহকারে ক্লাসটা করবেন। তবে এবার আপনাদের একটা সুখবর আছে। সুখবর হলো, আমি একটা ওয়ার্কশিট করতেছি। ওয়ার্কশিট যেটা হলো যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওগ্রাফি এবং হলো গুড গভর্নেন্স, এই চারটা সাবজেক্টের ওয়ার্কশিট, অর্থাৎ যে বিষয়গুলো আসতে পারে পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো জাস্ট একটা মানে আমি আপনাদেরকে একটা পিডিএফ দেবো, শিটটা আপনারা ফিল আপ করবেন। আর এটা হলো পিডিএফ দেবো হলো ক্লাসের হয়তো 2 ঘন্টা আগে বা একদিন আগে। আশা করি শুক্রবার শনিবার আমরা ক্লাসটা নিতে পারবো ইনশাল্লাহ। সাউন্ড ঠিক আছে? সাউন্ড কি কম? সাউন্ড কম, অনেক কম। সাউন্ড কমে গেল কেন? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, আমি একটুখানি এখন সাউন্ড কেমন বলেন তো? এখন সাউন্ড কেমন এখন জানাবেন। সাউন্ড এখন ঠিক আছে কিনা? হ্যালো? না, মডেল টেস্ট হবে না, এটা জাস্ট শিট থাকবে, 10-15 পৃষ্ঠার শিট। এখন সাউন্ড কেমন এখন? আই থিঙ্ক ওকে। জিকে, বিসমিল্লাহ। জিকে হলো 4টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবার জন্য ইম্পর্ট্যান্ট 4টা জিনিস দেখা উচিত। 4টা জিনিস দেখা উচিত। নাম্বার 1 যেটা, সেটা হলো রিসেন্ট ভিউয়ের 1 থেকে 17 পেজ। এটা একবার দেখতেই হবে ইনশাল্লাহ, একবার দেখতেই হবে। যাদের কাছে নাই তারা কারো কাছ থেকে ছবি তুলে হলো দেখেন। নাম্বার 2 যেটা, সম্ভব হলে যদি আপনার কোশ্চেন ভিউ আগে পড়ে থাকলে সমস্যা নাই, এখান থেকে সর্বনিম্ন প্রশ্ন আসছে 17টা, 46 পেডিতে, আর সর্বোচ্চ 25 আসছে খুব সম্ভবত 45-এ, 25 বা 24। এখান থেকে মাস্ট কোশ্চেন কমন থাকবে ইনশাল্লাহ। কোশ্চেনগুলো যদি পারেন একবার দেখে ফেলেন, এবং এটা আত্মবিশ্বাস বাড়াবে। নাম্বার 3, জিওগ্রাফি প্লাস হলো ইথিক্স, মানে যেটা এই ইথিক্সের এখানে 35 থেকে 46 পর্যন্ত খুব সম্ভবত 10টা প্রিলি হয়েছে। 10টা প্রিলি, যেখানে স্পেশাল প্রিলি বাদে এখানে দেখা গেছে যে 100 কোশ্চেন। এই 100 কোশ্চেন, 100 প্লাস 100, এই 200 প্রশ্ন সঠিক উত্তর জানা, সঠিক উত্তর ও ব্যাখ্যা জানা জরুরি, প্লাস ব্যাখ্যা জরুরি। পড়া থাকলে একবার দেখে যাবে। নাম্বার 4, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এর বিগত আপনি কোশ্চেন বিরতি পড়ে ফেলতেছেন, এর ব্যাখ্যাটা পড়ে যান। ব্যাখ্যা যদি পড়তে পারেন, পড়া থাকলে একবার দেখে যান।
ব্যাখ্যা পড়তে পারলে কাজ হবে। আমার মনে হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আপনি হয়তো বা মিলিয়ে যে 40 কোশ্চেন্স কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করা যায় যে এখানেই দেখা গেল যে 40টা প্রশ্ন আপনি উত্তর করতে পারলেন, মানে সর্বোচ্চ 30 to 40 কোশ্চেন্স। 30 to 40 কোশ্চেন কঠিন হলেও এর মধ্যে মানে বেশ কিছু কোশ্চেন কমন থাকার কথা, মানে গতানুগতিক হোক বা এর বাইরে হোক, এখান থেকে কোশ্চেন কমন আসাটা খুব মনে হচ্ছে। অর্থাৎ রিসেন্ট বিয়ের 1 থেকে 17 পেজ, কোশ্চেন বিয়ে 17টা আসছিল 46 এর, 24 আসছিল 45 বা 46 পেজলিতে, মানে 24টা সর্বোচ্চ, এবং 21, 22, 23 এরকম আর আসছিল খুব সম্ভবত 46, 44, 45 এরকমের কোশ্চেন, মানে 45, 43, 41 কোশ্চেন, অর্থাৎ 20+ কোশ্চেন এখান থেকে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো বিসিএসসি 20-র নিচে আসে নাই, একটা বিসিএসসি শুধু 17টা আসছে। জিওগ্রাফি যদি পড়া থাকে একবার ব্যাখ্যা সহ দেখেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যাখ্যা করতে পারলে ভালো হবে। বিগত কোশ্চেন তো আপনি কোশ্চেন বিয়ের মধ্যেই পড়ে ফেলতেছেন। ক্লিয়ার? আমি এখন যেটা বলবো যে মাস্ট রিড যেগুলো সেগুলো আমি বলে যাব, যে মাস্ট রিড যেগুলো সেগুলো যেন আপনি দেখে ফেলেন। অধ্যায় ভিত্তিক মাস্ট রিডে আসি আমরা। কোন জায়গা থেকে আসি সুশাসন থেকে। বিসমিল্লাহ। সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এরকম থাকে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এখানে যে বিষয়টা হলো নৈতিকতা, এখানে 3-4 পেজ পৃষ্ঠা আছে। নৈতিকতা ও নীতিবিদ্যা, আপনি যদি বেসিক বই পড়ে থাকেন এটা পড়ে যান, 2-3টা প্রশ্ন কমন পেতে পারেন। আপনি কিন্তু বিগত মাস্ট পড়বেন, বিগত যেটা এটা কিন্তু মাস্ট, এটা যদি লিখছি বিগত এবং উত্তর সহ জানাটা খুবই জরুরি। তো এখানে সাউন্ড আমার এখানে এখনো কম, আমি জানি না কেন কম। আমার মোবাইলে সুন্দর শোনা যাচ্ছে, খুবই জরুরি। এখানে এটা কেন হচ্ছে বুঝতেছি না। আপনাদের মনে হয় কোনো সমস্যা মনে হয়, একটু সাউন্ড বাড়াই দেন। এখান থেকে প্রশ্ন 2-3টা হয়তো বা কমন পেয়ে যেতে পারে। মূল্যবোধ, নীতিবিদ্যা, নৈতিকতা, নীতিবিদ্যা বেসিক ভিউতে আসেই কম, 3-4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা, ওটা একেবারে সহজ জিনিস, আগেই পড়া আছে আপনাদের, চোখ গোলা। মূল্যবোধের মধ্যে যেটা আছে মূল্যবোধ ও শিক্ষা, এই অংশটা, মূল্যবোধের সাথে আছে সংস্কৃতি, আর মূল্যবোধের যেটা আছে সামাজিক অবক্ষয়, আর মূল্যবোধের উপাদান। এখানে একটা পৃষ্ঠা আছে, যে পৃষ্ঠাতে মূল্যবোধ সংক্রান্ত একটা পেজ আছে, প্রায় এখান থেকে প্রশ্ন আসে। আমি পৃষ্ঠা নম্বরটা দেখি, বের করে বলে দিই, যদি বেসিক ভিউ কারো কাছে থাকে তাহলে এটা দেখবেন। আমি একটু দেখে বলতেছি। পৃষ্ঠাটা হলো নীতিবিদ্যা, নৈতিকতা। এখানে কিন্তু বার্টন রাসেল, এই নীতিবিদ্যার মধ্যে কিন্তু রাসেল, জিসি দেব, আর একটা আছে ইমানুয়েল কান্ট। এই 3টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোনোভাবে স্কিপ করা যাবে না। জিসি দেব, ইমানুয়েল কান্ট, বার্টন রাসেল। এক নজরে মূল্যবোধ, 516 পৃষ্ঠা, এক নজরে মূল্যবোধ। এই অংশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1-2টা প্রশ্ন এখান থেকে থাকে এক নজরে। আর এই মূল্যবোধ থাকলে এখানে মূল্যবোধ শিক্ষা, সংস্কৃতিটা একটু কম গুরুত্বপূর্ণ, মূল্যবোধ শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ। 516 পৃষ্ঠা, এক নজরে মূল্যবোধ, এটা গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় সংক্রান্ত দেখবেন আপনি, মাদক আছে, দুর্নীতি দমন কমিশন আছে, এই দুর্নীতি সংক্রান্ত যেটা, এবং জাতীয় শুদ্ধাচার যেটা আছে, শুদ্ধাচার কৌশল, দুর্নীতি সংক্রান্ত এবং জাতীয় শুদ্ধাচার কৌশল, এই অংশটা, দুর্নীতি, মাদক, জাতীয় শুদ্ধাচার, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। মূল্যবোধের উপাদান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মূল্যবোধের এই অংশটা, উপাদানটা গুরুত্বপূর্ণ। সুশাসনের মধ্যে যেটা সংস্থা উপাদান আছে,
সংস্থা উপাদান প্রায় প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন থাকে। সংস্থা ও উপাদান এটা প্রায়ই থাকে। আর দেখবেন প্রশাসনের শর্ত আছে, শর্ত ও পূর্ব শর্ত, শর্ত ও পূর্ব শর্ত এই জিনিসটা বেশ বেশ গুরুত্বপূর্ণ। শর্ত পূর্ব শর্ত এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই তিনটা জিনিস পড়েন। আর যদি এর সাথে অ্যাডজাস্ট করতে চান যে সক্রেটিস, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এগুলো থেকে প্রশ্ন দেখা যায় যে অনেক সময় এরিস্টটল, আপনি দেখবেন এটা সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার, এটা পাবেন আপনি। আপনি দেখবেন এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে বৈশ্বিক ইতিহাসের পরই, সরি বৈশ্বিক ইতিহাস সভ্যতার পরপর, একেবারে শুরুর দিকে সভ্যতার পরপর একটা পৃষ্ঠা আছে। সভ্যতার পরপর যে পৃষ্ঠাটা সক্রেটিস, এরিস্টটল, আলেকজান্ডার, এই অংশটা এখান থেকে পড়তে পারলে আপনার মূল্যবোধ সুশাসন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো সভ্যতার পরপর, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হলো 12-13, পৃষ্ঠা নম্বর 12-13, পৃষ্ঠা নম্বর 12 এবং 13 বেসিক ভিউতে। অন্য কোনো বই থেকে বললে হবে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার, এটা কিন্তু নৈতিকতা মূল্যবোধ সুশাসনের অন্তর্ভুক্ত। দ্যাট মিনস নৈতিকতা মূল্যবোধ সুশাসনের সামারিটা হলো বিগত 100টা প্রশ্ন উত্তর জানতে হবে, সঠিক উত্তর ব্যাখ্যা সহ। এটা পড়ার পরে আপনাকে নৈতিকতা, নীতিবিদ্যা, এই অংশটা 5-6 পৃষ্ঠা উইথ বার্ট্রান্ড রাসেল, জি.সি. দেব, আরেকজন হলো ইমানুয়েল কান্ট, এই তিনজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জন স্টুয়ার্ট মিল কিছুটা গুরুত্বপূর্ণ, তবে ইমানুয়েল কান্ট থেকে বেশি প্রশ্ন আসছে, ইমানুয়েল কান্ট এবং রাসেল। আপনি প্রশ্ন যদি উত্তর না পারেন, এখানে বার্ট্রান্ড রাসেল অপশনে থাকলে দাগায় আসেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ, মানে 99% সিউরিটি আছে যে এখানে উত্তরটা বার্ট্রান্ড রাসেল হবে। মূল্যবোধের মধ্যে মূল্যবোধের শিক্ষা, মূল্যবোধের উপাদান, তারপর হলো সামাজিক অবক্ষয়, এটা আর হলো এক নজরে মূল্যবোধ, এই অংশটা। সুশাসনের মধ্যে আপনি দেখবেন যে উপাদান এবং সংখ্যা সংস্থা ভিত্তিক দেয়া আছে। আর একটা বিষয় হলো যে এখানে সংস্থা, উপাদান, শর্ত, পূর্ব শর্ত দেয়া আছে। আর একটা হলো সুশাসন সম্পর্কে আপনি দেখবেন কিছু সংজ্ঞা দেয়া আছে, কিছু সংস্থার সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো সাধারণত সুশাসন থেকে আসে। সুশাসনের মধ্যে মূল্যবোধের মধ্যে দেখবেন সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, এটা যদি আপনার পড়া থাকে তাহলে দেখে যাবেন এই বক্সটা। পড়া না থাকলে দেখার দরকার নাই, পড়া থাকলে দেখে যান, নয়তো আপনার এটা টোটালি টাচ করার দরকার নাই, কারণ এটা অনেক সময় ভুল হয়, এটা ব্যক্তিগত মূল্যবোধ না মূল্যবোধ। এটা আপনার এখানে টার্গেট রাখতে হবে 7, এবং ইনশাল্লাহ এর মধ্যে 7 নম্বর আপনার কনফার্ম। এরপরে আসেন আপনি জিওগ্রাফি। 4টা জিনিস বলছিলাম যেটা মাস্ট, ওটা সবার আগে দেখলে আপনি দেখবেন সাধারণ জ্ঞানের বিশাল অংশটা আপনার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি ওয়ার্কশিট করলে দেখবো যে ওয়ার্কশিট কেমন হয়, সেটার উপরে আমি পরে বলবো। এবারে ভূগোল। ভূগোলের মধ্যে যত প্রশ্ন আসছে তার মধ্যে সবচেয়ে বেশি আসছে 4র্থ এবং 5ম অধ্যায়। আপনি যে কাজটা করবেন, এখানে সবার আগে প্রথম, 4র্থ ও 5ম অধ্যায় করে ফেলবেন, 5ম অধ্যায়। এবং এখানে দেখবেন দুর্যোগ অংশটা, দুর্যোগ অংশটা বেশি গুরুত্বপূর্ণ। এটা দেশি হোক, বাংলাদেশি হোক, যে কোনো জায়গার হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, আর হতে পারে যে বজ্রপাত নিয়ন্ত্রণ, আর হতে পারে যে এটা বিশ্বের কোন জায়গায় দুর্যোগ হয়েছে। এই দুটো দুর্যোগের সাথে কিন্তু মিলাবেন গত 16 জুলাই একটা দুর্যোগ হয়েছে এবং গত 28 মার্চ একটা দুর্যোগ হয়েছে, যদিও বাংলাদেশে হয় নাই। 28 মার্চ হয়েছে যে মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, মিয়ানমারের একটা অংশে থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের ভূমিকম্প। আর একটা হলো 16 জুলাই যেটা হয়েছিল যে আলাস্কা উপদ্বীপে, আলাস্কা উপদ্বীপে ভূমিকম্প। আলাস্কা উপদ্বীপে কিন্তু গতকালকে ভূমিকম্প হয়েছে 7 সেপ্টেম্বর, ওটা পরীক্ষা আসবে না। আলাস্কা উপদ্বীপের ভূমিকম্প। আফগানিস্তানে কিন্তু গত সপ্তাহে ভূমিকম্প হয়েছে, সেটা কিন্তু পরীক্ষা আসবে না। অর্থাৎ আলাস্কা ভূমিকম্প এবং মিয়ানমারের ভূমিকম্প, এই দুইটা আলাদা করে অ্যাড করবেন। 4র্থ এবং 5ম অধ্যায় এখান থেকে বেশি পড়ার চেষ্টা করবেন। আর ভূগোলের আপনি যদি বিগত ব্যাখ্যা সহ পড়ে ফেলেন, আপনি ধরে নেন এখানে 50% পড়া আপনার হয়ে গেছে। আর এখান থেকে 3য় অধ্যায় যেটা আছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, এখান থেকে প্রশ্ন থাকে। ভূপ্রকৃতি এবং জলবায়ু এই অংশটা থেকে পরীক্ষায় থাকে। এবং এখানে কিন্তু দেখবেন 4র্থ অধ্যায় আবহাওয়া, জলবায়ু আছে এবং উপাদান সহ। এবং এই জায়গাটায় আপনার যে বিষয়টা হলো যে মেঘ, এটা পরীক্ষায় খুব কম আসে, এখান থেকে বেশি আসে হলো আবহাওয়া, জলবায়ু, আবহাওয়া ও জলবায়ু। এই দুইটা অংশ বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উপাদান হোক অথবা হলো এর নিয়ামক হোক, আবহাওয়া, জলবায়ুর নিয়ামক এবং উপাদান, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মেঘ এটা খুব কঠিন, এটা না পড়তে পারলে কোনো সমস্যা নেই, এটা পড়া লাগবে না।
আর বাকি যে অংশটা আছে সেই অংশগুলো হলো সব পড়তে হবে, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের মধ্যে যা আছে এই বইয়ের মধ্যে সবই পড়তে হবে। তৃতীয় অধ্যায়ের মধ্যে যেটা বলছি বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের জলবায়ু, পাহাড় পর্বত, এগুলো পরীক্ষা থাকে। পাহাড় পর্বত দ্বীপ এই সমস্ত ইস্যু এটা এটা থাকে পরীক্ষায়। আর এখানে সবচেয়ে বেশি কঠিন যেটা, সবচেয়ে বেশি কঠিন এবং হলো কঠিন মনে থাকে না যেই অংশটা আছে সেই অংশটা হলো আপনার ভূগোলের দ্বিতীয় অধ্যায় খুব সম্ভবত চ্যাপ্টার টু। এটার মধ্যে আছে যে আপনার ভূমিরূপের গঠন, এটা সেটা। আমি চ্যাপ্টার টু থেকে কিছু অংশ বলি যেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে এখানে দেখবেন আপনি নদীর সম্পর্কে বলা আছে, নদীর যে ভূমিরূপ গঠিত হয় ভূপৃষ্ঠের পরিবর্তনের ফলে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, দ্বিতীয় অধ্যায় নদীর দ্বিতীয় অধ্যায়, ভূগোলের দ্বিতীয় অধ্যায় আপনি দেখবেন যে নদীর সঞ্চয়জাত ও ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ও ক্ষয়জাত ভূমিরূপ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে সঞ্চয়জাত এবং ক্ষয়জাত ভূমিরূপ। আর এখানে যে অংশটা আছে সেটা হলো বায়ুমণ্ডলের একটা অংশ আছে। বায়ুমণ্ডল খুব কঠিন, বায়ুমণ্ডল যদি কেউ পড়তে না পারেন তাহলে এটা দরকার নাই। বায়ুমণ্ডল অংশটা যদি পারেন স্কিপ করতে পারলে, মানে পড়তে পারলে ভালো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায় এখান থেকে আসে, প্রায় এখান থেকে প্রশ্ন আসে। আমি বলবো আপনাকে তৃতীয় চতুর্থ পঞ্চম এই চারটা অধ্যায় খুব ভালো করে পড়বেন, তৃতীয় চতুর্থ পঞ্চম। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বললাম যে এখানে শিলা, খনিজ, ভূপৃষ্ঠের পরিবর্তন এবং হলো যে ভূমির মানে যেটা যেটা গুরুত্বপূর্ণ, একটা হলো নদীর সঞ্চয়জাত ভূমিরূপ, নদীর ক্ষয়জাত ভূমিরূপ, আরেকটা দেখবেন যে আপনার মানে সমুদ্রের তলদেশে যে ভূমিরূপ, সমুদ্র তলদেশে ভূমিরূপ দেখবেন আপনার দেখাবে। তলদেশে ভূমিরূপ হলো যেমন মহিষা পাখি, মহিঢাল, তারপরে হলো ওই যে অগ্নিচূড় দেখবেন আপনার আপনার দেখবেন সমুদ্র সীমা সংক্রান্ত কিছু তথ্য আছে সেগুলো। তারপর হলো শিলা ও খনিজ, এটা 2-1 বছর পর পরই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। শিলা ও খনিজ এই দুটা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পর্বত, এই দুটা থেকে প্রশ্ন খুব বেশি একটা আসে নাই এখন পর্যন্ত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা পর্বত এখান থেকে প্রশ্ন হয় নাই বললেই চলে, হয় নাই। তার মানে এই কয়েকটা দ্বিতীয় অধ্যায় থেকে বড়। এখন কথা হলো যে প্রথম অধ্যায় কি পড়বেন। প্রথম অধ্যায় থেকে যেটা আছে যে আপনার একটা আছে সৌরজগৎ, প্রথম অধ্যায় সৌরজগৎ, একটা আছে মানচিত্র। এখানে যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার বাংলাদেশ কোন কোন জায়গায় অবস্থিত, বাংলাদেশের অবস্থানটা কোথায়। বাংলাদেশ হলো আপনার ওরিয়েন্টাল অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ টেকটনিক প্লেট না কোন প্লেট, গত বছর কিন্তু ওই মানচিত্র থেকে প্লেট আসছে, এই 46তম প্লেটটা কিন্তু কমন পড়ছে যে হিমালয় পর্বত কোন প্লেটের অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে এরকমের এখানে দেখবেন আপনি সৌরজগৎ এবং মানচিত্র। আর জিআইএস আছে, জিআইএস কিন্তু জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, এটা কিন্তু জিওগ্রাফিক্যাল না, জিওগ্রাফিক এখানে জিওগ্রাফিক্যাল কথাটা ভুলে আসছে, এটা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস। একটা জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, একটা হলো জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভে খুব সম্ভবত। এই জিআইএস এবং জিপিএস যে অংশটা আছে, জিআইএস এবং জিপিএস এই অংশটা প্রথম অধ্যায় থেকে দেখবেন। আর সৌরজগৎ এবং মানচিত্রের মধ্যে কিন্তু ওইটা না, কোনটা বড় মানচিত্র ছোট মানচিত্র সেগুলো না। আমি বলছি যে মানচিত্র দেয়া আছে পুরো, এইটা এই প্লেট দেয়া আছে, এই অঞ্চল রিজনাল ওরিয়েন্টাল অঞ্চল। অর্থাৎ এখানে কিন্তু আপনার কোনোভাবেই যে মানচিত্র দেয়া আছে অঙ্ক আকারে, সেই মানচিত্র কিন্তু এখান থেকে আসবে না। তার মানে আপনি ভূগোলের জন্য সবার আগে বিগত এবং ব্যাখ্যা, এরপরে আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম, প্রথমে চতুর্থ পঞ্চম অধ্যায় বেশি গুরুত্ব দিবেন, এরপর তৃতীয় অধ্যায়, এরপর দ্বিতীয় অধ্যায় সিলেক্টিভ, প্রথম অধ্যায় সিলেক্টিভ। এরপরে আপনি চলে যাবেন ভূগোলের পরে আপনাকে চলে যেতে হবে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স এখানে প্রথম অধ্যায় যদি আপনাদের কারো সম্ভব হয় রিসেন্ট ভিউ থেকে বাংলাদেশের একবার রিডিং করে ফেলেন।
একবার রিডিং দিতে পারলে খুব ভালো, যে রিসেন্টগুলো যদি থাকে, রিসেন্ট অংশটা মানে প্রথম ওখানে অধ্যায় ভিত্তিক দেয়া, পারলে একবার রিডিং দিবেন, তাহলে অনেক দূর এমন এখানে কাভার হয়ে যাবে। যদি দিতে না পারেন, রিসেন্টে বাংলাদেশ অ্যাফেয়ার্সে রিসেন্ট একটু কম আসে, রিসেন্ট এখানে কম আসে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। রিসেন্ট বাংলাদেশ অ্যাফেয়ার্সে সর্বোচ্চ 5 থেকে 6টা প্রশ্ন রিসেন্ট থেকে আসবে, রিসেন্ট এখান থেকে কম আসবে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এখান থেকে বিগত বেশি আসবে, বিগত বেশি আসবে। আপনি যদি কোশ্চেন বইটা শেষ করেন, কোশ্চেন বইতে যেসব প্রশ্ন বেশি কমন পড়বে সেটা কিন্তু আপনার এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের এখান থেকে বেশি কমন পড়বে। তার মানে এখান থেকে বিগত আসে বেশি, রিসেন্ট আসে কম। আর এখান থেকে কঠিন প্রশ্ন সর্বোচ্চ 5 থেকে 6টা হতে পারে। এখান থেকে অনায়াসে 3, 23, 24 নম্বর উঠানো সম্ভব। সাধারণ জ্ঞানে যদি আপনি বেশি নম্বর উঠায় ফেলান, তখন কিন্তু আপনাকে আসলে আটকানো টাফ হয়ে যাবে, আপনি কিন্তু তখন আটকাবেন না। এখন বিষয় হলো প্রথম অধ্যায়ের মধ্যে যদি বলেন, সবার আগে কোনটা ডাকসুটা পড়বেন। ডাকসু নির্বাচন নিয়ে অনেক আলোচনা আগে হয়েছে, যেটা 1923-24 শিক্ষাবর্ষে প্রথম চালু হয়। ডাকসু এবছর কিন্তু এবছর নির্বাচন খুব সম্ভবত তম আছে 39তম, সম্ভবত 39তম হতে পারে, সম্ভাবনা বেশি। 39তম ইলেকশন, এটা রিসেন্ট ভিতরে দেওয়া আছে। ডাকসু সম্পর্কে আরেকটা বিষয় হলো যে ডাকসুর প্রথম যে মহিলা ভিপি, উনি কিন্তু মাহফুজা খানম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2জন ভিপি হয়েছে এ পর্যন্ত ডাকসুতে, উনি এবং মতিয়া চৌধুরী। জিএস ছিল, মানে 2জন মহিলা হয়েছে এ পর্যন্ত ডাকসু থেকে ভিপি। তো ডাকসুর ইতিহাসটা, তবে এখানের এইটার পাশাপাশি যেটা আপনি দেখবেন ইতিহাসের এখানে প্রথম অধ্যায়ে এখানে বিগত বেশি আসবে। দেখবেন বিগত প্রশ্ন খুব বহু তুলে দেয় অনেকবার। দেখবেন বাংলাদেশের সেক্টর কতটি, 11টি, 35তম বিসিএস এর আগে অনেকবার আসছে, 48তম বিসিএস সহ অনেকবার, এবং 44তম বিসিএস আসছে প্রাচীনতম জনপদ কোনটা, 15। এর মধ্যে যে কি আছে আল্লাহ জানে, এই প্রশ্ন যে কয়বার আসছে আল্লাহ জানে। এই জন্য এখানে বিগত বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের মধ্যে বিগত পড়ে ফেললে আপনি মনে রাখেন এখানে 75% কাভার হয়ে গেছে। এখানে একটা বিষয় আছে যে যারা বুদ্ধিমান তারা প্রাচীন যুগ পড়ে। এখানে প্রাচীন যুগ পড়তে হয়, কারণ এখানে মৌর্য গুপ্ত পাল সেন, এইটার মধ্যে আমার একটা ক্লাস আছে, আপনারা দেখছেন যে মৌর্য গুপ্ত পাল সেনের যে সিরিয়াল দিয়ে আসে, মতে মৌর্য, মতে মহেস্তানগড়, পাতে পাল, পাতে পাহাড়পুর, এরা পাহাড়পুরে আসছে, কে কোন জায়গায় আসছে এটা নিয়ে একটা বিষয়। আর এখানে বিহার আছে, এবং এবছর মনে হয় প্রাচীন নাম গুরুত্বপূর্ণ, প্রাচীনতম নাম, কারণ অনেক নাম পরিবর্তন হতে দেখছি আমরা। প্রাচীনতম নাম, বিশেষ করে গোপালগঞ্জের প্রাচীন নাম কিন্তু জালালপুর। গোপালগঞ্জের প্রাচীন নাম জালালপুর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে প্রাচীন নাম বিহার, প্রাচীন যুগ, এই মৌর্যগুপ্ত পাল সেন, একটু একটা বিষয়, বিহারগুলোর অবস্থান কোথায় এটা বিগত প্রশ্ন। আর একটা হলো জনপদ, এখানে জনপদ আছে, জনপদটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রাচীন আমলে যতটুকু আছে তার মধ্যে খুব কম সংখ্যক যেগুলো কঠিন মনে হবে সেটা ছেড়ে দিবেন। আপনি এখানে আসেন মধ্যযুগে এখানে কোনো কিছু পড়ার দরকার নেই। যদি পড়তে ইচ্ছা করে কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউ পড়বেন, কারণ মধ্যযুগ আপনি পড়ে কুলাতে পারবেন না। মধ্যযুগের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো মুঘল আমলে যে সুবাদার আছে, এই সুবাদার আর 12 ভূঁইয়া, এই 2টা অংশ এখানে গুরুত্বপূর্ণ। আর একটা আছে ঢাকা কয়বার রাজধানী হয়, এই সমস্ত 3টা। মুঘল সুবাদারদের আগমন, এখানে মুঘল সম্রাটদের নিয়ে তথ্য কিন্তু এ পর্যন্ত মাত্র 2বার আসছে। মুঘল সম্রাটদের নিয়ে তথ্য 35তম বিসিএস আসছিল একবার, আর মাঝখানে একবার আসছিল হুমায়ুনকে নিয়ে। বেসিক্যালি এখানে হচ্ছে মুঘল সুবাদার, 12 ভূঁইয়া এবং ঢাকা, এই 3টার গুরুত্বটা একটু বেশি। এখানে যদি পড়তে না পারেন তাতেও ভালো, যদি আপনি এমসিকিউ পড়ে ফেলেন এনাফ, গুড এনাফ। এখানে বেশি প্রেশার দিয়ে আপনার লাভ নেই, কারণ এখানে প্রশ্ন অনেক সময় থাকে না। ইংরেজ আমলের যে বিষয়টা আছে সেটা এখানে দেখবেন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া হিসেবে লেখা থাকে। আপনি শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এখান থেকে দেখেন, অন্য কোম্পানি এখান থেকে দরকার নাই। ফ্রান্সের কি কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে আসছে 1633 সালে, 1600 সালে, এখানে কোরিয়া স্থাপন 1633 সালে, ভারতে আসছে 1600 সালে, ইংল্যান্ডের প্রতিষ্ঠা 1600 সালে। এইরকমের ভারতে মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে যে ইনফরমেশন আছে সেইটা। আরেকটা হলো আপনি যদি খুব সম্ভবত খুব ভালোভাবে পারেন, সেটা হলো যে যেসব লর্ড যেটা তৈরি করছে, লর্ড যেটা চালু করেছে, সেই লর্ড অনুসারে চালু করছে সেটা একবার একটা লিস্ট দেখা। পুলিশ চালু করছে সিভিল সার্ভিস, লর্ড কর্নওয়ালিস বা আপনার ওয়ারেন হেস্টিংস,
স্থানীয় সরকার, এই সমস্ত যে তথ্যগুলো আছে সেগুলো একটু নিজে নিজে খাতায় লিখে যে কোন লট কোনটা চালু করছে সেই লিস্টটা পড়তে পারলে এখানে মোটামুটি রিস্ক ফ্রি থাকা যায়। আর যদি বলেন এখানে পড়বেন বঙ্গভঙ্গ, আর কিছু এখানে বঙ্গভঙ্গে চলে যাবেন, মাঝখানে অন্য কিছু ভাষা দেখে যাবেন। ভাষা যদি আগে পড়ে থাকেন ভালো, না পড়ে থাকলে কোনো সমস্যা নেই। আপনি যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লটগুলো পড়েন, লট চালু করছে আর বঙ্গভঙ্গ পড়েন, বঙ্গভঙ্গের পরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে একটু লাভ দিতে হবে। লাভটা হলো 1937 সালে চলে যেতে হবে। 37 সালে যে প্রাদেশিক নির্বাচন, সেখান থেকে প্রশ্ন আসে। আমি দেখি না খুব কম ক্ষেত্রেই মর্লিমিন্টো ওয়াইন, কম ক্ষেত্রেই আপনার আগা খান একাডেমি, মানে আগা খান একাডেমি বা কি কোনটা 37 প্রাদেশিক নতুন হচ্ছে একজন পরীক্ষার্থী, প্রাদেশিক নির্বাচন নাকি 1947, ইতিহাস চেঞ্জ করে ভালো লাগে। তো 37 সালের প্রাদেশিক নির্বাচন আর একজন হলো মানে এরপরে একটা লাভ দিবেন। আর এই 37 সালের পর লাহোর প্রস্তাবে যাবেন। লাহোর প্রস্তাবে যেটা এটাতে আপনার ইসের কথা বলছে যে লাহোর প্রস্তাবে বাংলা স্বাধিকারের কথা প্রথম বলা হয়েছে, এটা পড়বেন। এরপরে চলে যাবেন ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইনে এখানে আর কোনো কাহিনী নাই, ভারত স্বাধীনতা আইনে যাবেন। মাঝখানে যা আছে এগুলো আসলে মানে প্রশ্নটা তো স্ট্যান্ডার্ড করে, ইতিহাসের ছাত্ররা তো এখন সবাই পরীক্ষা দিবে, আপনি শুধু একা পরীক্ষা দিবেন না, সেক্ষেত্রে অন্যগুলো আসলে এখান থেকে খুব একটা আসে না। ভারত স্বাধীনতা আইনের পর এবছর গুরুত্বপূর্ণ যেটা ভাষা আন্দোলন, দেখবেন মুক্তিযুদ্ধের চাইতে এবছর গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকে প্রশ্ন বেশি আসবে ইনশাল্লাহ। এখান থেকে ভাষা আন্দোলন গুরুত্বটা সবচেয়ে বেশি, এখানে মুক্তিযুদ্ধের চাইতেও ভাষা আন্দোলনের গুরুত্ব বেশি। ভাষা আন্দোলনের প্রশ্ন আসবে এবং আমরা দেখেছি রিটেন পরীক্ষাও তো রিটেনে আসছে না, কোন জায়গায় দেখলাম ভাষা আন্দোলন থেকে প্রশ্ন হয়েছে। ভাষা আন্দোলনের পর আপনি একটু লাভ দিবেন, এখানে লাভ দিয়ে একেবারে 1969 চলে যাবেন। মাঝখানে কিছু আসলে আপনি যে আগে পড়ছেন তাতেই হবে, ওই যে বিগত টিগত মিলে অত হয়ে যাবে। এখানে লাভ দিবেন, লাভ দিয়ে আপনি চলবেন 1969 গণঅভ্যুত্থানের মধ্যে আপনি বিশেষ করে যারা শহীদ হয়েছে এবং শহীদ আসাদ 20 জানুয়ারি 1969, এই আসাদের তথ্যটা মনে রাখবেন। 1969 চলে যাবেন, 69 পর একটা লাভ দিবেন, আপনি এখানে স্বাধীন বাংলা বেতারে চলে যাবেন। স্বাধীন বাংলা বেতার, স্বাধীন বাংলা বেতার, বেতারের পর আপনি সেক্টর পড়বেন, বেতারের পরে যাবেন সেক্টরে। এখানে আপনার স্বাধীনতার ঘোষণা, মার্চের ঘটনা, এই সমস্ত জিনিস আসলে পড়তে হবে না, ক্ষমতা সময় নষ্ট করবে না, শত্রু নির্বাচন লাগবে না। সেক্টরে চলে যাবেন। এখানে একটা বিষয় আছে যে অস্থায়ী সরকার, যে মুজিবনগর সরকার কিন্তু সিলেবাসে নাই। অস্থায়ী সরকার হিসেবে প্রশ্ন কিন্তু 48 মধ্যে 2টা আসছে, কিন্তু 2টা খুব কঠিন তা না, এগুলো কিন্তু আপনার অন্যটা পড়লেও ওখান থেকে উত্তর করা যায়। সো এখানে আপনার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা, একটা কথা মনে রাখবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ইংল্যান্ডে 1600, ভারতে 1608, বাংলায় 1633। ইংরেজদের আগমন বাংলায় 1600 সালে, ভারতেও 1600 সালে। যদি বলা হয় আগমন কবে, 1600 সালে। যদি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে, ইংল্যান্ডে 1600 সালে, বাংলায় ভারতে 1608 আর বাংলায় 1633 ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা। আর যদি বলা হয় আগমন, তাহলে সবই 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের আগমন সবই 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ইংল্যান্ডে হলো 1600 সালে, ভারতে 1608, বাংলায় 1633। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম এখানে সেক্টরে চলে যাবেন। সেক্টরের মধ্যে কিন্তু কমান্ডার জোর দিয়ে পড়বেন, কমান্ডার এবং অঞ্চল। সেক্টর থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। সাবসেক্টর 64টা, এটা মনে রাখেন, বাংলাদেশের সাবসেক্টর 64টা আর সেক্টর হলো 11টা। এই সেক্টরের পরে কমান্ডারে যাবেন। কমান্ডারের পর মনে রাখবেন সেক্টর কিন্তু 4টি প্রথমে হয়েছে, তারপর 7টি হয়েছে, তারপর 11টি হয়েছে। এই 11টি হয়েছে কিন্তু 11 জুলাই, 11টি সেক্টর হয়েছে 1971 সালের 11 জুলাই। 7টি হয়েছে 11 এপ্রিল, 11 এপ্রিল 1971। আর 4টি হয়েছে 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971। এখানে কিন্তু আপনার স্বাধীনতার ঘোষণাপত্র আছে, স্বাধীনতার ঘোষণা আছে, এগুলো কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ আসবে না। তো সেক্টরের পর কমান্ডারে যাবেন, স্বাধীন বাংলা বেতারে যাবেন। এরপর বিদেশিদের ভূমিকা, বিদেশিদের ভূমিকার পরে আপনি দেখবেন ডিসেম্বরের ঘটনা একটু লাগবে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আপনার ওই বিদেশিদের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ, ডিসেম্বর কম গুরুত্বপূর্ণ। এরপর হলো খেতাব, তারপর হলো স্বাধীনতা ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ও সাহিত্য, চলচ্চিত্র, গান, সাহিত্য, চলচ্চিত্র। এখানে দেখা যায় যে ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রাচীন যুগের এই যে জনপদ,
জনপদ, তারপরে হলো প্রাচীন যুগে যে মৌর্যগুপ্তদের আগমন, প্রাচীনতম কিছু নাম, বিশেষ করে গোপালগঞ্জের পূর্ব নাম জালালপুর, এটা গুরুত্বপূর্ণ। বিহার আছে বেশ কয়েকটা, বিহার থেকে মাঝে মাঝে আসে, শালবন বিহার, সোমপুর বিহার, এগুলো আসে। এগুলো একটু আপনার কাছে কষ্ট লাগতে পারে, মানে দেখে যেতে পারেন, এটা আসলেও আসতে পারে। আর মধ্যযুগ থেকে আমি বলছি যে মুঘলের সুবাদার এটা পড়তে, এবং মধ্যযুগ থেকে অন্য কোনো প্রশ্ন যদি আসে, আপনার সময় থাকলে আপনি ওখানে এমসিকিউ পড়তে পারেন, কিন্তু ওখানে বিস্তারিত পড়ার কোনো দরকার নাই। এরপর আমি বলছি যে ইংরেজ আমলদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর কে কোনটা চালু করছে, কোন রোড, সেটা বঙ্গভঙ্গ। তারপরে বলছে 37 প্রাদেশিক নির্বাচন, লাহোর প্রস্তাব, ভারত স্বাধীনতা আইন, ভাষা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর লাভ দিয়ে চলে যাবে 1969, তারপরে চলে যাবে সেক্টর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তারপরে হলো সেক্টর, গান, সাহিত্য, বিদেশিদের ভূমিকা। ডিসেম্বরের তথ্য বেশি একটা ইম্পর্ট্যান্ট না, তবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে 3 ডিসেম্বর, এই তারিখটা মনে রাখবেন। পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই। মুক্তিযুদ্ধের এই অংশটা খেতাবে যাবেন, খেতাব বীরশ্রেষ্ঠ 7 জন। আমি বললাম ইতিহাসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা, একটা হলো ভাষা আন্দোলন, আর একটা হলো আপনার খেতাব 7 জন বীরশ্রেষ্ঠ। 7 জন বীরশ্রেষ্ঠ আর হলো আপনার 7 জন বীরশ্রেষ্ঠ আর হলো আপনার ভাষা আন্দোলন, এই দুইটা অংশের গুরুত্ব সবচেয়ে বেশি। এরপরে আপনি আসেন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় মানে কৃষি। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু অনেক সময় বেশি আসে, 41 এবং 43তম বিসিএস থেকে কিন্তু 11টা করে প্রশ্ন আসছে, আশা কথা 6টা আসছে, কিন্তু 11টা। সো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি আমাকে ওভারঅল বলতে বলেন, ইন্টারন্যাশনাল বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে সবচেয়ে বড় কঠিন মনে থাকে না বিদকোটে, এটা হলো প্রথম অধ্যায়। সেক্ষেত্রে ইন্টারনেট বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রথম অধ্যায়ে আমি বলবো আপনাকে যে বিগত ব্যাখ্যা সহ পড়েন, এটা সবচেয়ে জরুরি। এটা হয়ে গেলে আপনার অন্য কিছু জাস্ট একবার তাকালে হবে, আপনি সবই পড়ছেন, রিভিশনের জন্য আমি বলতেছি এই পয়েন্টগুলোকে একবার দেখার জন্য। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে মনে রাখবেন এখানে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, 3টা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা হলো আপনার কৃষি বর্ষগ্রন্থ 2024, কৃষি বর্ষগ্রন্থ 2024। যদি কারো কাছে রিসেন্টলি থাকে সেখান থেকে দেখবেন, না থাকলে কারো কাছ থেকে ছবি তুলে আদায় করবেন। এখনো 8-9 দিন সময় আছে, বেশি মানে খুব এলোমেলো হওয়ার দরকার নেই, কারণ এখনো 8-10 দিন আছে, কিন্তু এখনো অনেক সময় আছে। আপনি যদি বলেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে এরপরে গুরুত্বপূর্ণ, কৃষি বর্ষগ্রন্থের পরে ফসলের জাত, এটার গুরুত্ব বেশি। ফসলের জাত এইটা দ্বিতীয় অধ্যায় থেকে, ফসলের জাত। আর তারপরে হলো কৃষি বর্ষগ্রন্থ 2024। এরপরে আপনার মৎস্য সম্পদে যাবেন, মৎস্য সম্পদ, আর স্পেশালি কৃষির মধ্যে থেকে আপনার কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো মনে রাখবেন। যেমন পাট রপ্তানি, পাট উৎপাদনে আমরা কিন্তু এখন প্রথম না, আমরা দ্বিতীয়। আগে আমরা প্রথম ছিলাম, যে পাট উৎপাদনে বাংলাদেশ কিন্তু এখন প্রথম না, এটা দ্বিতীয়, আগে প্রথম ছিলাম। যেমন আপনার চা বাগান আগে ছিল 169টা, এখন কিন্তু 170টা, এটা কিন্তু একটা বিগ চেঞ্জ। তারপরে আরেকটা বিষয় হলো কৃষির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হলো যে গম আমদানিতে আমরা কিন্তু এখন 8ম বৃহত্তম, গম আমদানিতে আমরা কিন্তু 8ম। আমরা কিন্তু এই কৃষি সম্পদ উৎপাদনে, এই কৃষি সম্পদ এবং ধান উৎপাদনে আমরা কিন্তু এখন চতুর্থ না, কৃষি সম্পদ উৎপাদনে এবং ধান উৎপাদনে আমরা কিন্তু এখন তৃতীয়, আমরা কিন্তু এখন তৃতীয়। এটা কিন্তু আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বা বড় একটা চেঞ্জ। আমাদের কিন্তু এখন কৃষিতে যে ভর্তুকি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। কৃষিতে ভর্তুকি 9,000 থেকে এখন বেড়ে কিন্তু 17,241 কোটি টাকা, এটা কিন্তু আমাদের কৃষিতে ভর্তুকির পরিমাণ। এরপরে এখানে কিছু পরিসংখ্যান আছে, যেমন কৃষি সুমারি আছে। এই কৃষি সুমারি এটা কিন্তু আপনি ওয়ার্কশিটে আমি যেভাবে সাজাচ্ছি ওটা চমৎকার। কৃষি সুমারি যেটা মনে রাখবেন, এখানে সুমারি হয়েছে কিন্তু 6টা, কিন্তু স্বাধীন বাংলাদেশের সুমারি হয়েছে 5টা, স্বাধীন বাংলাদেশের সুমারি হয়েছে 5টা। এই কৃষি সুমারি সর্বশেষ হয়েছে কিন্তু 2019 সালে, ষষ্ঠ কৃষি সুমারি হয় 2019 সালে। আর কৃষি সুমারির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, একটা হলো কয়টা হয়েছে, 6টা হয়েছে, স্বাধীন বাংলাদেশ হলো 5টা, এইটা একটা বিষয়। আর কৃষি সুমারির মধ্যে আর তেমন কিছু আসলেই গুরুত্বপূর্ণ না, যে কি পরিমাণ কি হয়েছে, ফসল উৎপাদন হয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। তার মানে ফসলের জাত, মৎস্য সম্পদ, কৃষি বর্ষগ্রন্থ, আর বিশেষ করে পাট, গম, চা, এই 3টার গুরুত্ব একটু বেশি। আর মাছের যে গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এগুলা কিন্তু একটু আলাদা করে পড়তে হবে। আর যারা আমার প্রাইভেট ছিলেন, আজকে যে আমি ক্লাসটা দেখাইছি,
সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আজকে যে ক্লাসটা আপনারা বিকালে নিয়েছিলাম ওইটা একটু দেখবেন। এখানে কৃষি থেকে আসলে আমি বলবো যদি কেউ রিসেন্টলি পড়ে ফেলে তাহলে বেসিকে আর পড়ার তেমন কিছু নাই। রিসেন্টলি পড়ে ফেললে এখানে 3 পৃষ্ঠা পড়ে ফেললে তার বেসিকে আর পড়ার মতো ইনফরমেশন নাই। আর যেটা আছে সেটা বিগতের মধ্যে। এখানে জিআই পণ্য কয়টা? জিআই পণ্য আপনার পরীক্ষা আসলে 55টাই দেখাতে হবে, কারণ জিআই পণ্যতে 7টা অপশনে থাকবে না আমার মনে হয় না। 7টা থাকলে 7টা দেখাবেন, না থাকলে 55টা দেখাবেন। কারণ জিআই পণ্য আগস্টে গিয়ে 7টা হয়েছে। প্রশ্ন আগে করে থাকলে 55টাতে 30 এপ্রিল পর্যন্ত 55টা ছিল, সেটাই কিন্তু পরীক্ষায় উত্তর করতে হবে। আমরা দেখছি একবার পরীক্ষা আসতে তখন 21টা জিআই পণ্য হয়ে গেছিল, কিন্তু অপশনে 17 ছিল এবং সবাই 17টি উত্তর করে আসছে। তার মানে 55 আসলে 55 দেখাবেন জিআই পণ্য, 55 না থাকলে 60 দেখাবেন। ঠিক আছে? যদি দেখা যায় উল্লেখ করে দেয় আগস্ট পর্যন্ত কত, তাহলে আপনি 60 বলবেন যদি অপশনে থাকে, না থাকলে আপনি 55 দেখায় আসবেন। এইবার কৃষি অধ্যায়ের ক্ষেত্রে এটা। আর তৃতীয় অধ্যায় এটা হলো জনসংখ্যা ও উপজাতি। জনসংখ্যা ও উপজাতি, এখানে 3-4টা বিষয়। একটা হলো যে উপজাতির মধ্যে উপজাতি সংক্রান্ত যা আছে সব, উপজাতি সংক্রান্ত সব। এখানে কিছু কনফিউশন আছে। আপনার কাছে কনফিউশন হলো পাহাড়ের উপজাতি কয়টা? পাহাড়ের উপজাতি ভাই 13টা, পাহাড়ের জাতিগোষ্ঠী 14টা, বাঙালি সহ 13টা, আর শুধু রাঙামাটি বললে 11টা। রাঙামাটি একাই তো আর পাহাড়ি জেলা না বা পার্বত্য জেলা না। পার্বত্য জেলা বললে সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের জেলা। এখানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3টা মিলে আপনার 13টা উপজাতি বসবাস করে, বাঙালি সহ জাতিগোষ্ঠী 14টা, আর শুধু রাঙামাটিতে 11টি উপজাতি বসবাস করে। সবচেয়ে বেশি উপজাতি মানে জনসংখ্যায় সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে রাঙামাটিতে। আর জাতিগোষ্ঠী হিসেবে প্রায় 32টা জাতিগোষ্ঠী বসবাস করে হলো মৌলভীবাজারে। সবচেয়ে বেশি উপজাতি গোষ্ঠী বসবাস করে হলো মৌলভীবাজারে। সবচেয়ে বেশি উপজাতি জনসংখ্যায় বসবাস করে রাঙামাটিতে। এই দুইটা ক্যালকুলেশন একটা ঠিক আছে। তো জনসংখ্যা থেকে উপজাতি থেকে কিন্তু আপনার উপজাতি সংক্রান্ত তথ্য সব পড়বেন, এখানে কিন্তু আপনি কিছু বাদ দিবেন না। 1-2টা প্রশ্ন এখান থেকে আসবেই ইনশাল্লাহ। 1-2টা প্রশ্ন আপনার উপজাতি থেকে পাবেনই। এখন কথা হলো জনসংখ্যা কি পড়বেন। জনসংখ্যার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 2022 জনশুমারি। আপনি জানেন না যে জনশুমারি থেকে প্রশ্ন আসে 2011 সালে। 11 সালে যখন পঞ্চম আদমশুমারি হয়েছিল, এই 11 সালের পঞ্চম আদমশুমারিতে তখন যেটা হয়েছিল যে এই 2015 সালের পরীক্ষায়, 15 সালের 6 ফেব্রুয়ারির পরীক্ষা, এখান থেকে 3টা প্রশ্ন আসছিল এক জনশুমারি থেকে। দেখবেন হঠাৎ করে জনশুমারি থেকে অনেকগুলো প্রশ্ন দিয়ে দিতে পারে। জনশুমারি পড়লেন, জনশুমারির পরে এখানে দেখবেন জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান যেটা আছে, জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান একটা হলো নিপোর্ট, আর একটা আছে শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। শিক্ষা বিষয়ক একটা প্রতিষ্ঠান দেখবেন সেটা হলো ব্যানবেইস। এই দুইটা কিন্তু পরীক্ষায় সাধারণত থাকে। আরেকটা প্রবাসী শ্রমিক রপ্তানি সংক্রান্ত যে প্রতিষ্ঠান আছে 3টা। একটা হলো বিএমইটি, বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এই বিএমইটিটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু আরেকটা আছে টিকা সংক্রান্ত। টিকা কিন্তু আগে ছিল 10টা, টিকা কিন্তু এখন 11টা। সর্বশেষ জরায়ু মুখের যে ক্যান্সারের টিকা সেটা হলো আপনার 11তম টিকা। অর্থাৎ টিকা কিন্তু এখন 11টা, আগে 10টা ছিল, এখন 11টা। জনসংখ্যার মধ্যে আপনার এই টিকা, জনশুমারি, জনসংখ্যা বিষয়ক যে প্রতিষ্ঠান নিপোর্ট এবং ব্যানবেইস, একটা আছে বিএমইটি এইটা। আর এখানে স্বাস্থ্য সংক্রান্ত একটা জিনিসই আছে যে কমিউনিটি হেলথ, মনে হয় না পরীক্ষা আসবে। কমিউনিটি হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত একটা ইস্যু আছে। আর শিক্ষা সংক্রান্ত যে ইস্যুগুলো আছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ না সেখানে। এই সাধারণত এই 2টা থেকে 6টা প্রশ্ন আসার কথা, কিন্তু 2টা মিলে অ্যাভারেজে 2 থেকে 3টা প্রশ্নের বেশি কখনোই আসে নাই। শুধুমাত্র আদমশুমারি 35তম, বিশেষ তো আলাদা। 35 এবং 37তম তো 100% সিলেবাস ফলো করেছে। 35 করছে 100%, 37 করছিল 95%-এর মতো তারা সিলেবাস ফলো করেছিল। সেই ক্ষেত্রে মানে
ওকে, প্রশ্ন করছেন ফুল বোর্ড দেখা যায় না। খেতাব কি চেঞ্জ হয়েছে? খেতাব 676টাই, খেতাব চেঞ্জ হয় না। খেতাব আওয়ামী লীগ 4জনকে বাতিল করেছিল, ওগুলো এখনো পরীক্ষা আসবে না। খেতাব 676 জনই হবে। 1973 সালে 15 ডিসেম্বর দেওয়া হয়, তারিখটা আসবে না ভাই। আসবে হলো আপনার খেতাব 7জন বিশিষ্টের পরিচয়টাই বেশি গুরুত্বপূর্ণ এখানে। চতুর্থ অধ্যায় একটু বিদঘুটে। এখানে কিন্তু বিদঘুটে হলো কিন্তু চতুর্থ এবং পঞ্চম অধ্যায় আমি একবারে বলি, চতুর্থ পঞ্চম অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় একই ধরনের, শিল্প বাণিজ্য তো সেজন্য এটা নিয়ে একটু চেঞ্জ হয়। বিষয়টা হলো সবার আগে যদি ওই যে আগের কথা রিসেন্টগুলো যদি পড়ে ফেলতে পারে তাহলে ভালো, না পারলে আপনি টপিকগুলো বের করে নেন। প্রথমত যেটা হলো এখানে বিনিয়োগ সম্মেলনটা গুরুত্বপূর্ণ। বিনিয়োগ সম্মেলন খুব সম্ভবত 7 থেকে 10 এপ্রিল ঢাকায় হয়েছে বিনিয়োগ সম্মেলন, যেটা বিডা। এই বিডা প্রতিষ্ঠা কিন্তু 2016 সালে। বিডা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। এই বিডা গঠিত হয়েছে কিন্তু 2টা প্রতিষ্ঠান একত্র হয়ে, একটা প্রাইভেটাইজেশন কমিশন আর একটা হলো বিনিয়োগ বোর্ড। প্রাইভেটাইজেশন কমিশন 1993-তে হয়েছিল, একটা হলো বিনিয়োগ বোর্ড। বিনিয়োগ বোর্ড যেটা হয়েছিল 1989-এ, এই 1993 ছিল প্রাইভেটাইজেশন কমিশন। এই 2টা একত্র হয়ে হয়েছে বিডা 2016-এ। তো বিনিয়োগ সম্মেলনটা এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো এখানে সমীক্ষা 2024, অর্থনৈতিক সমীক্ষা 2024 উত্তর করতে হবে, যেহেতু 25 আসে নাই এখনো, 25 সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। তাহলে সমীক্ষা 2024 এখানে একটু গুরুত্বপূর্ণ। এরপরে বাজেট 2025-26, বাজেট 2025-26, এবং বাজেটের মধ্যে এবছর গুরুত্ব মনে রাখবেন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ, এডিপিতে বরাদ্দ সর্বোচ্চ হলো পরিবহন। আর যদি বলা হয় যে উন্নয়ন বাজেট, এই বাজেটে সর্বোচ্চ বরাদ্দ হলো জনপ্রশাসন। জনপ্রশাসন প্রথম, আর এডিপিতে হলো পরিবহন প্রথম। এই বাজেটের দ্বিতীয় কিন্তু শিক্ষা ও প্রযুক্তি, শিক্ষা ও প্রযুক্তি, এটা একটু দেখবেন। বাজেট এবং এডিপি, বাজেটের মধ্যে এডিপিটা গুরুত্বপূর্ণ। এবছর এডিপি কিন্তু 2,30,000 টাকা, 2,30,000 কোটি টাকা, 2,30,000 কোটি টাকা, এটা কিন্তু এডিপির এই বাজেটে বরাদ্দ। এখন বিষয় হলো যে বাজেট সমীক্ষা বিনিয়োগ সম্মেলন, আরেকটা দেখবেন বিএফআইইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংক। গত বছরে কিন্তু প্রশ্নটা আসছিল। বিএফআইইউ যারা হলো আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই বিএফআইইউ আর একটা হলো যে মুদ্রাপাতা সংক্রান্ত টাস্ক ফোর্স। দেখবেন এই বিএফআইইউ এর নিচেই লেখা আছে টাস্ক ফোর্স, অর্থাৎ টাস্ক ফোর্স হলো যে 9 সদস্যের টাস্ক ফোর্স, যে পাচার অর্থ ফেরত আনা, এটা পাচার অর্থ ফেরত আনা, এটা টাস্ক ফোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর হলো বিএফআইইউ টাস্ক ফোর্স। তারপর হলো এখানে রেলপথটা গুরুত্বপূর্ণ। রেলপথ, এবছর রেলপথ 49টি জেলার সাথে সংযুক্ত হয়েছে, সর্বশেষ যুক্ত হয়েছে নড়াইলের সাথে। আর এখন পর্যন্ত 15টি জেলার সাথে বাংলাদেশের রেল সংযোগ নাই। রেল সংযোগ 15টি জেলার সাথে বাংলাদেশে নাই। এখানে রেলপথটা গুরুত্বপূর্ণ। আপনাদের একটু কনফিউশন তৈরি হয়েছে যে সমুদ্র বন্দর আসলে কয়টা। সমুদ্র বন্দর ভাই নিঃসন্দেহে 4টি সমুদ্র বন্দর। মহেশখালী কিন্তু 2019 সালে এটা উদ্বোধন করা হয়েছে, এবং পানামার পতাকাবাহী একটি জাহাজ কিন্তু প্রথম এসেছিল। তাহলে সমুদ্র বন্দর কিন্তু 4টি, এখানে 3টি বলা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো স্থলবন্দর। স্থলবন্দর কিন্তু কয়েকদিন আগেও 24টা ছিল, আর এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখান থেকে 4টা স্থলবন্দর বন্ধ করার ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে স্থলবন্দর কিন্তু 20টা, স্থলবন্দর 20টা, সমুদ্র বন্দর হলো 4টা। সমুদ্র বন্দর 4টা, চট্টগ্রাম, মংলা, পায়রা এবং হলো মাতারবাড়ি। মাতারবাড়ি করতেছে জাপান, আর পায়রা করতেছে চীন। আর হ্যাঁ, আর মংলা আর চট্টগ্রাম তো অনেক আগেই হয়েছে। এখানে এই রেলপথটা গুরুত্বপূর্ণ। আরেকটা হলো যে ব্যাংকিং কিছু ইনফরমেশন আছে। ব্যাংকিং, বাংলাদেশ তফসিলি ব্যাংক 62টা, এরকমের তথ্য হলো। সর্বশেষ ব্যাংক, নগদ ডিজিটাল ব্যাংক, এরকমের কিছু ইনফরমেশন আছে, যেটা আসলে ব্যাংকিং সেক্টর ইনফরমেশন একটু মানে মুখস্থ রাখতে হবে, এটা। আর এই দুটোর মধ্যে আরেকটা বিষয় হলো যে অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কিন্তু 5টা। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ
অর্থ মন্ত্রণালয় বিভাগ কিন্তু আগে 4টা ছিল, 21 আগস্ট থেকে এটা 5টি। এরকম ফ্ল্যাট কোশ্চেন আসলে 5টি দেখাবেন, কিন্তু প্রশ্ন যদি এরকমের হয়, মানে প্রশ্ন যদি একটু ঘুরিয়ে করে যে অর্থ মন্ত্রণালয় বিভাগ 5টা, সেক্ষেত্রে কোন বিভাগটা ভেঙে ফেলা হয়েছে, কোনটা ভাঙার প্রস্তাব রয়েছে? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এটা কিন্তু ভাঙা হয়েছে, ভেঙে 2টা হয়েছে। একটা হলো রাজস্ব নীতি বিভাগ, আর একটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। রাজস্ব নীতি বিভাগ আর একটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অর্থাৎ মানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এটা ভেঙে 2টা হয়েছে। এইটা হয়তো বা কোশ্চেন করলেও করতে পারে। আপনাদের দেখবেন অনেক সংস্কার কমিশন হয়েছে, আপনারা খবরদার সংস্কার কমিশন সব করবেন না। সংস্কার কমিশনের সর্বোচ্চ যদি পড়েন প্রধান পড়বেন, আর কিছু না। কতজন সদস্য, কে কে সদস্য, এগুলো কিছু করবে না, কি কি প্রস্তাব দরকার নেই। অর্থাৎ এখন থেকে আপনার সংস্কার কমিশনের প্রধানগণ এর নামই শুধুমাত্র গুরুত্বপূর্ণ, এছাড়া আর কিছু আদার্স কিছু এখানে গুরুত্বপূর্ণ নাই। এর বিষয় আছে যে এইটার মধ্যে আসলে 3-4টা ইস্যু আছে। যেমন একটা আছে বিনিয়োগ সবচেয়ে বেশি করে কে? বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে ইউকে। বাংলাদেশের সবচেয়ে বেশি সাহায্য কে দেয়? বাংলাদেশের সবচেয়ে বেশি সাহায্য দেয় হলো জাইকা। বাংলাদেশ সবচেয়ে বেশি লোন কে দেয়? এর হলো এডিবি। বাংলাদেশের সবচেয়ে বেশি লোন দেয় এডিবি। বাংলাদেশে বিনিয়োগ করে ইউকে, বাংলাদেশ সাহায্য দিবে হলো জাইকা। একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ সাহায্য অর্থাৎ পৃথিবীর সব ইউএসএইড এরা কিন্তু 1 জুলাই বন্ধ হয়ে গেছে। 1 জুলাই 2025 তারিখে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ইউএসএইড এর মাধ্যমে মুসলিম বিশ্বে এবং ইউএসএইড হলো যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে সাহায্য পাঠানো হতো সেটা হলো ইউএসএইড। আপনাদের আমি বোর্ড টোড সব যা দেখতেছেন ইনশাল্লাহ আশা করি 47 রিটেনে খুব নতুনভাবে আমরা বোর্ড টোড ঠিক করে সুন্দর করে সাউন্ড সিস্টেম দিয়ে আমরা ক্লাস ওপেন করবো ইনশাল্লাহ। একটু স্মার্ট হইতে হবে বুঝছি, কিন্তু আমি মনে হয় হোয়াইট বোর্ডই বেশি কমফোর্টেবল। যা হোক চেষ্টা করবো। কালার বোর্ড অনেকে পছন্দ করেন সেজন্য, কিন্তু আমার কাছে মনে হয় হোয়াইট বোর্ড বেটার। কিন্তু কালার বোর্ড লাগবে, যেমন ওয়ার্কশিট করতে গেলে আমার রঙিন বোর্ড লাগবে, স্মার্ট বোর্ড লাগবে। সেটাও ঠিক করছি। আরেকজনের বাসায় গিয়ে ক্লাস নেব, তার স্মার্ট বোর্ড আছে ইনশাল্লাহ। আর এর আগে এর মধ্যে কিনবো, কিন্তু অনেক টাকা লাগে। 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা দাম, লাইটিং ওয়াইটিং অনেক দাম বাবা। আবার হলো যে চালাইতে তো পারি না আমি, দেখা যাক পারি কিনা। এই ইউএসএ কিন্তু বন্ধ, ইউএসএ বন্ধ। মনে রাখবেন বাংলাদেশ সবচেয়ে বেশি লোন দেয় কিন্তু এডিবি। সবচেয়ে বেশি লোন দেয় এডিবি, সাহায্য দেয় জাইকা, বিনিয়োগ করছে ইউকে। এই একটা বিষয়। আমদানি রপ্তানি প্রবাসী আয়, রপ্তানি আমদানি এরা কিন্তু খুব ভালোভাবে আপনার রপ্তানি আমদানি প্রবাসী আয়। আমাদের রপ্তানি কিন্তু 48.28 বিলিয়ন ডলার, মনে আছে কিনা? আমরা আমদানি করি, আমদানি আমাদের প্রায় 12 বিলিয়ন ডলার, আমাদের 12 বিলিয়নের ঘাটতি আর কি, অর্থাৎ 60 বিলিয়ন ডলার আমাদের আমদানি। প্রবাসী আয় কিন্তু 2টা ইনফরমেশন। 2024 সালে কত ডলার? তাহলে 27 বিলিয়ন ডলার। আর যদি বলা হয় 2024-25 অর্থ বছর, তাহলে 30.33 বিলিয়ন ডলার। 30.33 বিলিয়ন ডলার, এটা হলো 30.33 বিলিয়ন ডলার। এটা হলো 24-25 অর্থ বছরের প্রবাসী আয়। আর শুধু 24 সালের প্রবাসী আয় বললে 27 বিলিয়ন ডলার, 27 বিলিয়ন ডলার বা 2700 কোটি ডলার। এই যে আমদানি রপ্তানি প্রবাসী আয়, এটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা যে রপ্তানি করি, রপ্তানির বড় বাজার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, সেকেন্ড হলো ইউএসএ, কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে। কিন্তু আমাদের কি যে পোশাক রপ্তানি সবচেয়ে বেশি হয় ইউরোপিয়ান ইউনিয়নের, সেকেন্ড হয় কিন্তু ইউএসএ। এবং আমাদের পোশাক রপ্তানির 50% ইউরোপে যায়, আর আমাদের পোশাক রপ্তানির মাত্র 18% যায় যুক্তরাষ্ট্রে। এবং যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পোশাকের অবস্থান কিন্তু তৃতীয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের অবস্থান থার্ড, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির হার কিন্তু 1 নাম্বার। পোশাক রপ্তানি আমরা বেশি করি, কিন্তু আয় বললে আমরা সেকেন্ড। মানে ইউরোপ থেকে পোশাক রপ্তানি আয়ে দ্বিতীয় শীর্ষ দেশ কিন্তু বাংলাদেশ, কিন্তু আমরা পোশাক রপ্তানি করি কিন্তু শীর্ষ দেশ হিসেবে, কারণ আমাদের পোশাকের দাম কম, তাই আমরা ওখান থেকে রপ্তানি আয় অতটা বেশি পাই না। এজন্য আমরা দ্বিতীয় ইউরোপিয়ানে থেকে পোশাক রপ্তানি আয়, আর পোশাক রপ্তানিতে আমরা হলাম প্রথম। তার মানে এই যে পরিসংখ্যানগুলো আছে, আমদানি রপ্তানি প্রবাসী আয়, তারপর বৈদেশিক ঋণ, এই বক্সগুলো কিন্তু আপনার এখানে সাইজ করে ফেলতে হবে ভালোভাবে ইনশাআল্লাহ। একটা জিনিস হলো
শিল্প বাণিজ্যের মধ্যে আর যা আছে ওই পাতাগুলো খুব যে বেশি ইম্পর্ট্যান্ট তা কিন্তু না, খুব বেশি ইম্পর্ট্যান্ট না। এগুলো পড়লেই দেখা যায় চতুর্থ পঞ্চম অধ্যায়ে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো অবশ্যই যদি রিসেন্ট বুক পড়ার পরে বেসিক বুক টাচ করেন তাহলে আপনার এখানে পড়াটা ইজি হবে অনেক। আমি বলবো যে ষষ্ঠ অধ্যায় যেটা সংবিধান, ষষ্ঠ অধ্যায় ভাই এখানে আমি সাজেশন দেবো। আপনি বললেন যে ভাই মানে ধান্দাবাজি করতেছে যে রিসেন্ট বুকটা কেনাতে চায়, আমার আপনার কেনা লাগবে না, আপনি 4-5 জন মিলে কেনেন। রিসেন্ট ভিউটা 4-5 জন মিলে কেনেন, অথবা আপনি ছবি তুলে নেন। ষষ্ঠ অধ্যায়ের জন্য রিসেন্ট ভিউটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিসেন্ট ভিউ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে। আপনি মনে রাখবেন এখানে যে জিনিসগুলো পড়বেন না, গণপরিষদ এখানে পড়বেন না, গণপরিষদ কিন্তু এখন আর পরীক্ষা আসবে না। সংবিধানের তফসিল কিন্তু এখন পড়বেন না, তফসিল কিন্তু এখন পরীক্ষায় আসবে না। প্রস্তাবনা এটা পড়বেন না, কারণ প্রস্তাবনা নতুন হবে। প্রস্তাবনা পড়বেন না, তফসিল পড়বেন না, গণপরিষদ পড়বেন না। কিন্তু আপনি পড়বেন কি যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো যেগুলোর সাথে আসলে মানে যেগুলোর সাথে যায় আসলে, আমি বলতে চাচ্ছি যে যে গণপরিষদ তফসিল প্রস্তাবনা, তারপর আর একটা জানি কি আছে, ওগুলো পরীক্ষা আসবে না। আসবে হলো যে 1972 সংবিধান, এই সংবিধানের সংশোধনী নিয়ে পরীক্ষা আসতে পারে, যে কখন কোনটা হয়েছে সংশোধনী আসতে পারে, সেটা সমস্যা না। কিন্তু এখানে সমস্যা হলো যে প্রস্তাবনা, তফসিল, গণপরিষদ এবং এই কটা জিনিস আসবে না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পরীক্ষা থাকতে পারে, যে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে আর্টিকেলগুলো সেগুলো আপনার রিসেন্ট বুতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে 3 জন সদস্য হবেন, 3 জন বিচারক, 3 জন বিচারকের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, যার মাধ্যমে বিচারপতি অপসারণ করা হবে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধান অন্তর্ভুক্ত হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, যেহেতু পঞ্চম সংশোধনীর মাধ্যমে হয়েছে, এবং ওখানে কিন্তু একটা ডিরেকশন ছিল যে পঞ্চম সংশোধনী বাতিলের ডিরেকশন থাকলে ওখানে বলা ছিল যদি কেউ এরকম ছিল যে যদি পরবর্তী সংসদ মনে করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রাখা যায় তাহলে তারা রাখতে পারে। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা কিন্তু আপনার 3 জন সদস্য রাষ্ট্রপতির নির্দেশে প্রধান বিচারপতি গঠন করেন। আর এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়। আরেকটা বিষয় হলো যে সুপ্রিম জুডিশিয়াল জাজ, যারা জুডিশিয়াল জাজ অ্যাপয়েন্টমেন্ট, এই জাজ অ্যাপয়েন্টমেন্ট একটা কমিশন হয়েছে, এবং ওরা হলো যে বিচারকদের নিয়োগের একটা কমিশন হয়েছে। সেটাই ষষ্ঠ অধ্যায়ের এখানে রিসেন্ট ভিউর অংশ এখানে পাবেন। আপনার উচিত হবে রিসেন্ট ভিউটা ভালো করে শেষ করে তারপর ষষ্ঠ অধ্যায়ে অন্তর্ভুক্ত হওয়া, মানে এখানে ইন করা। এবং সেখানে মনে রাখবেন যে গণপরিষদ এখানে আসবে না, তফসিল আসবে না, প্রস্তাবনা এটা আসবে না। ষষ্ঠ অধ্যায়ের পরে আপনার ষষ্ঠ অধ্যায় মারাত্মক ঘুমে ধরছে আমার, এখন আর ক্লাস নেওয়া যাবে না, এসিতে মানে বেশি ঠান্ডা তো। ওকে, নেক্সট পার্ট কালকে সন্ধ্যা 7টায় 7 PM ইনশাল্লাহ, 7 PM অন টুমরো, কালকে সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ, কালকে সন্ধ্যা 7টা, ঠিক আছে? ওকে, বাকি অংশ ঘুমে ধরে গেছে আল্লাহ।